আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাফেল ডিসনে থেকে। আহ, গত 2-3 দিন ধরে দেখলাম আপনারা সবাই অনেক বেশি ওয়ারিড, যারা ডিসনে টিউশন ফি দিয়ে দিচ্ছেন অথবা যারা অ্যাপ্লিকেশন করছেন আর ডিসিশনের জন্য অপেক্ষা করতেছেন, অথবা কেউ কেউ আছেন মাইগ্রেশনে ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছেন, এখনও ডিসিশন আসতেছে না। তো আপনারা হচ্ছে গত 2-3 দিনে 2-3টা টিআরপি রিজেক্ট হয়েছে। তো সেগুলো নিয়ে আপনারা আসলে অনেক বেশি চিন্তিত। কিন্তু 2-3 দিনে টিআরপি রিজেক্ট হইলেও 2-3টা অনেকের পজিটিভ ডিসিশন আসছে। তো বিষয়টা এরকম না যে ওরা টিআরপি রিজেক্ট করা শুরু করছে। তা আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তো প্রথমত হচ্ছে যে 2-3 জন রিজেক্ট হয়েছে, তার মধ্যে একটা কারণ আমি পাইছি, সেটা হচ্ছে ওদের ল্যাক অফ স্পিকিং। তার হচ্ছে ইন্টারভিউয়ার, যে মাইগ্রেশন অফিসার যে ইন্টারভিউ নিছে, ওরা হচ্ছে ওই ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করতে পারে নাই। ইভেন আমি এমনও শুনছি একজন হচ্ছে ইন্টারভিউর অর্ধেক সময় যে সে কন্টিনিউ করতে না পেরে ইন্টারভিউ থেকে বের হয়ে গেছে। তো এখন বিষয়টা যদি এরকম হয়, সে আপনার থেকে ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ চলাকালীন আপনি নিজেই ইন্টারভিউ থেকে বের হয়ে চলে গেছেন, তো সেক্ষেত্রে আপনাকে তো ভিসা দিবে না, পজিটিভ ডিসিশন দিবে না। যদি আমি নিজে হইতাম, আমি বলেও দিতাম না। আমার মনে হয় আপনারাও কেউ যদি এরকম স্টুডেন্ট পাইতেন, অবশ্যই তাকে আহ, দিতেন না। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যে ল্যাক অফ কনফিডেন্স। আপনি হচ্ছে ইন্টারভিউতে কনফিডেন্ট ছিলেন না। সে আপনাকে কি জিজ্ঞেস করতেছে, আপনাকে জিজ্ঞেস করতেছে একটা, আপনি না বুঝে আরেকটা বলা শুরু করলেন। তো এরকমও হয় যে আপনি কোশ্চেনই বুঝেন নাই। তো এটাও একটা কারণ, এটাও একটা কারণ। এরপরে হচ্ছে আবার অনেকে ভয়ে আছেন যে মাইগ্রেশন 15-এ আমি শুনছি যে অনেক বেশি কোশ্চেন করে। তো ওরা কোশ্চেন করতে পারে আপনাকে অনেক বেশি, কিন্তু মাথায় রাখবেন ওদের সবগুলা কোশ্চেন হচ্ছে স্ক্রিপ্টেড। মাইগ্রেশন 15 আজকে আমাকে যে কোশ্চেন করবে, কালকে আপনাকে সেম কোশ্চেন করবে। তো সেক্ষেত্রে এইটুকু নিশ্চিত যে কোশ্চেন সেম অলওয়েজ, এগুলো সব স্ক্রিপ্টেড। এবং যারা হচ্ছে ইন্টারভিউগুলো নেয়, ওদের ইংলিশও যে অনেক বেশি ভালো এমন না। আপনি ধরে রাখতে পারেন যে ওদের লেভেল B2 লেভেল। তো একটা B2 লেভেলের মানুষ যেহেতু ইন্টারভিউ নিবে আপনার কাছ থেকে, তাহলে আপনি মোটামুটি, আপনি নিজেও যদি B2 লেভেলের হন, ক্যাপাবিলিটি থাকে আপনার, তাহলে ইটস ফাইন। বাট কারো যদি B2 লেভেলের কম থাকে স্পিকিং, সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখন থেকে একটু ইংলিশ প্র্যাকটিস করেন। তবে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, যে যে কোশ্চেনগুলো আসে আজকে আমাকে জিজ্ঞেস করছে, লাইক আমার থেকে আপনি কালেক্ট করলেন, এই কোশ্চেনগুলোই ঠিক পরের দিন আপনাকে জিজ্ঞেস করবে যখন আপনার ইন্টারভিউ হবে। তো সেক্ষেত্রে আপনি কোশ্চেনগুলো আগে থেকে পেয়ে যাচ্ছেন। এখন আপনার থেকে 15-20 মিনিট ইন্টারভিউ নিতেই পারে। এখন 15-20 মিনিটের ইন্টারভিউ যদি দেওয়ার আপনার ক্যাপাবিলিটি না থাকে, আমি বলবো আপনার জন্য বিদেশ না। কারণ আপনি এখানে ফুল একটা কোর্স করবেন ইংলিশে, সেই জায়গায় যদি আপনি 15-20 মিনিট একটা ইন্টারভিউতে সাস্টেন করতে না পারেন, তাহলে আমি বলবো আপনি আনকোয়ালিফাইড, আপনাকে আসার দরকার নেই। মানে খারাপ লাগলেও এখন মাইগ্রেশন 15-এ হচ্ছে স্পেসিফিক কিছু মাইগ্রেশন ডিপার্টমেন্ট অফিস আছে বা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, যারা হচ্ছে শুধু স্টুডেন্ট নিয়েই কাজ করে। যেমন মাইগ্রেশন 15 হচ্ছে একটা, যেখানে শুধু স্টুডেন্টদেরকে ফরওয়ার্ড করে। তো আরেকটা আছে মাইগ্রেস 9। তো কিছু কিছু মাইগ্রেস অফিসার আছে যারা অনেক বেশি কোশ্চেন করে, সেটা তার নিজের ইচ্ছা। তবে মাথায় রাখবেন কোশ্চেনগুলো আপনি আগে থেকে কালেক্ট করে ফেলতে পারবেন। অলরেডি যারা ইন্টারভিউ ফেস করছে ওদের কোশ্চেনগুলো কালেক্ট করেন, 8-10 জনের কোশ্চেন একসাথে কালেক্ট করে আপনি স্টাডি করেন, পড়াশোনা করেন। আমি আশা করতেছি আপনি এই ইন্টারভিউটা খুব সহজে ক্র্যাক করতে পারবেন। সো এই একটা ডিফিকাল্টিস গেল, সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ। এরপরে হচ্ছে এখন আরেকটা জিনিস দেখছি যে আরো 2-1 জনের এরকম হচ্ছে সাসপেনশন। যাদের মাইগ্রেশন ল হচ্ছে আর্টিকেল 65-এ হচ্ছে, ওরা হচ্ছে অনেকে সাসপেনশন করছে। তো আপনাকে বুঝতে হবে সাসপেনশনটা কি। সাসপেনশন হচ্ছে এমন কিছু যে ওরা আপনার কাছ থেকে না, মানে আপনার কাছ থেকে কোনো ডকুমেন্টস বা কোনো ইনফরমেশন জানতে চাচ্ছে না, জানতে চাচ্ছে হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে, আপনার অথরিটি থেকে। ইউনিভার্সিটি থেকে কিছু ডকুমেন্ট রিকোয়ার্ড করতে পারে যে তুমি এই স্টুডেন্টের এই ডকুমেন্টগুলো আমাদেরকে দাও। অথবা আপনার যদি ইউরোপের অন্য কোনো দেশে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে থাকেন প্রিভিয়াসলি, ওদের কাছে অবশ্যই ডেটা থেকে গেছে। এখন আপনি কি কারণে ওখান থেকে রিজেক্ট করছেন, কোন টাইপের ভায়োলেন্সের কারণে আপনাকে রিজেক্ট করছে, সেই ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য ওরা এই সময়টুকু নেয়। এটা কখন নেয়, যখন সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, কয়েকজনের হয়েছে অলরেডি। তো আপনার আসলে দুশ্চিন্তা করার কিছু নেই, আপনাকে এখানে কিছুই করতে হবে না। ওরা সময় নেয় 2 মাস। তো আসলে 2 মাস লাগে না, 15-20 দিনের ভিতরে বিষয়টা সলভ হয়ে যায়। ওরা হচ্ছে ইউরোপিয়ান যে সিস পোর্টাল আছে, সেই সিস পোর্টালে হচ্ছে ওরা দেখে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার নামে প্রিভিয়াসলি কোনো ভায়োলেন্স আছে কিনা। যদি পাই সেটা কি টাইপের ভায়োলেন্স, আপনি কোনো কোনো ইনফরমেশন হাইড করতেছেন কিনা, এই টাইপের গুলা চাই। আবার ইউনিভার্সিটি থেকে অনেক কিছু চাইতে পারে, তো সেটা ইউনিভার্সিটি প্রোভাইড করতে হবে, আপনাকে কিছু করতে হবে না। জাস্ট অপেক্ষা করতে হবে 2 মাস। তবে 2 মাস এটা হচ্ছে অফিসিয়াল টাইম, বাট 2 মাস লাগে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 15-20 দিনের সময় এটা হয়ে যায়। আর এই সমস্যাটা হচ্ছে একেবারেই নতুন।
গত 2-4-5 দিন ধরেই হচ্ছে। তো আশা করতেছি এটা আসলে আপনার কিছু করার নাই, এটা এমনি ঠিক হয়ে যাবে। সো এই তো। এরপরে হচ্ছে আপনার আরেকটা সমস্যা হচ্ছে রিসেন্ট গত 5-7 দিন বা 10 দিন ধরে হচ্ছে যে মাইগ্রেশনের প্রিলিমিনারি অ্যাসেসমেন্টের জন্য যে আপনারা অ্যাপ্লিকেশন করেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের রিজেক্ট হচ্ছে। প্রথম কয়েকদিন 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ার করছে, এরপরে হচ্ছে ওরা 6 মাসের রিকোয়ার করতেছে। এখন এটা কেন করতেছে আসলে? লিথুনিয়াতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে বেশিরভাগ হচ্ছে আপনার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এরপর হচ্ছে মরক্কো আছে, আলজেরিয়া, এই দেশগুলোতে আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি আসে দুই দেশগুলো থেকে। তো এখান থেকে স্টুডেন্টরা আইসা এখানে ফাইন্যান্সিয়ালি ওরা হচ্ছে অনেক স্ট্রাগল করে, এটা মাইগ্রেশন ডিপার্টমেন্টও বুঝতে পারছে, ইউনিভার্সিটিও বুঝতে পারছে, কোলাপান ঠিক মতো ইউনিভার্সিটি টিউশন ফি দিতে পারতেছে না। তো সেজন্য হচ্ছে ওরা হয়তো চাচ্ছে যে এখন যাতে ফাইন্যান্সিয়ালি কেপাবল স্টুডেন্টগুলো আসে, তো সেজন্য হচ্ছে ওরা 6 মাসের স্টেটমেন্ট চাচ্ছে হঠাৎ করে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে লিথুনিয়াতে এরা হচ্ছে অয়েল গ্রোয়িং ইকোনমি, এবং ওরা লিথুনিয়াকে চাচ্ছে যে একটা ইন্টারন্যাশনাল হাব হোক, বিদেশি সব স্টুডেন্ট ওদের এখানে এসে পড়ুক, যেমন ইংল্যান্ডের মতো। সো ইংল্যান্ডও কিন্তু এরকম বিজনেস করে, স্টাডি বিজনেস করে। তো লিথুনিয়া হচ্ছে সেম কাজটাই করতেছে, তবে ওরা এখন প্রথম দিকে অনেক বেশি স্যাক্রিফাইস করতো, কিন্তু এখন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ওরা স্যাক্রিফাইস হয়তো বা করবে না, বিকজ অফ স্টুডেন্ট যারা আসে এরা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কোয়ালিফাইড না। তো আমার মনে হয় এটা আসলে খারাপ কিছু না। ওকে, আপনি অনেক স্টুডেন্ট আছে 10-15 দিন স্টেটমেন্ট দিয়ে অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে, ভিসাও পাওয়া যাচ্ছে, তো এটা তো হয় না। এই স্টুডেন্টকে ওখানে গিয়ে স্ট্রাগল করবে, পড়াশোনা না করে সারাদিন কাজ করবে, তো সেক্ষেত্রে সে তো পড়াশোনা করতে পারবে না। তো এটা একটা লজিকের যে সে আসবে, তার ফাইন্যান্সিয়ালি অবশ্যই সে কোয়ালিফাইড হওয়া উচিত। এখন এই সময় তো অনেকে আছে অফার পেয়ে গেছেন, অথবা আপনার অফার আসবে বা টিউশন ফি দিবেন, এখন আপনি কি করবেন? এখন তো আপনার হাতে সময় নেই, আপনি 6 মাসের স্টেটমেন্ট কিভাবে দেখাবেন? কি করবেন আপনি এখন? মানে আপনার তো পুরা সব অন্ধকার। তো সেক্ষেত্রে আমার আহ, আমি নিজে অ্যানালাইসিস করে বের করলাম যে আপনাদের জন্য 3টা সলিউশন হইতে পারে। তো প্রথম সলিউশন হচ্ছে আপনার প্যারেন্টসের অথবা আপনার নিজের ভাইয়ের, বোনের বা আপনার মার, আম্মার যে কোনো একজনের যদি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা যদি পুরাতন হয়ে থাকে এবং সব সময় যদি এখানে মোটামুটি কিছু টাকা স্টেবল থাকে, মানে আপনি অনেক বেশি ট্রানজাকশন করছেন মানে হচ্ছে আপনার স্টেটমেন্ট কোয়ালিফাইড, বিষয়টা এরকম না। কোয়ালিফাইড হচ্ছে সেই ব্যাংক যে ব্যাংকে হচ্ছে আপনি লেনদেন করার পরে একটা স্টেবল অ্যামাউন্ট থেকে যায়। মনে করেন আমার অ্যাকাউন্টে এখন থেকে 6 মাস আগে 20 লাখ টাকা ছিল, এখন আমি মাঝে মাঝে কিছু টাকা উঠাই, জমা দিই, কিছু টাকা উঠাই আবার জমা করি, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কখনোই হচ্ছে 15 লাখ টাকার নিচে নামে না। তার মানে হচ্ছে আমি এই 15 লাখ টাকার মালিক, আমার এই 15 লাখ টাকা হচ্ছে রিজার্ভ। যদি রিজার্ভ না হইতো তাহলে আমি ওখান থেকে উঠাইতাম। তো আপনারা মনে করেন যে হ্যাঁ আমার অনেক বেশি ট্রানজেকশন হচ্ছে মানে আমার অ্যাকাউন্ট ওকে না, মেইন হচ্ছে আপনার যে আপনি উঠানো এবং জমা দেওয়ার পরে যে অ্যামাউন্টটা অলওয়েজ একটা স্টেবল পজিশনে থাকে, ওই টাকাটার মালিক হচ্ছে আপনি, এবং ওই টাকাটা হচ্ছে রিজার্ভ। সো ওটা হচ্ছে মেনলি আপনার এই ওরা দেখে, সব এম্বাসিতে এরকম দেখে। আপনার এই বিষয়টা প্রিভিয়াসলি জানতেন কিনা আমি জানি না, কিন্তু মেইনলি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা কতটুকু স্টেবল ছিল সেটা হচ্ছে কথা। তো এখন আপনার যে কোনো একজনের, আপনার ভাই বোন অথবা আপনার বাবা মা, কারো অ্যাকাউন্টে যদি 8-10 লাখ টাকা সবসময় স্টেবল থাকে, তাহলে আপনি হয়তো আরো 4-5 লাখ টাকা অ্যাড করে 12-13 লাখ টাকা অ্যাড করে আপনি হচ্ছে 6 মাসের স্টেটমেন্ট দিয়ে দিবেন, তাহলে এটাতে কোনো ইস্যু হবে না। এখন দ্বিতীয় অপশন হইতে পারেন যে আপনার এখন বাবা মার কারো বা ভাই বোন কারো এমন নাই যে 8-10 লাখ টাকা অন্তত স্টেবল ছিল কখনো, এরকম কারোই নেই। তাইলে আপনি কি করবেন? এখন এখানে সেকেন্ড নাম্বার অপশন যেটা, এখন আপনি এটা করতে পারেন যে আপনার একটা অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে হয়তো বা দেখা গেলো এখন থেকে 7 মাস আগে খোলা। তো আপনার ওই অ্যাকাউন্টে অত বেশি একটা ট্রানজেকশন আছে হয়তো, বাট কখনো স্টেবল অ্যামাউন্ট ছিল না। আপনি 20,000 টাকা ঢুকেছেন, 15,000 টাকা বের করে ফেলছেন, 5,000 টাকা আছে। তো এটা তো হবে না। তাহলে আপনি কি করতে পারেন? আপনার লোন নিয়ে হোক অথবা আপনার কারো কাছ থেকে নিয়ে হোক, আপনি 10-12 লাখ টাকা, মিনিমাম 12 লাখ টাকা এখন থাকা উচিত, 12 থেকে 13, 14, 15, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ডিপোজিট করে আপনি একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট বানাবেন যে এই অ্যামাউন্টের টাকাটা আপনার প্যারেন্টস আপনাকে স্পন্সর করছে 1 বছরের জন্য, 1 বছরের লিথুনিয়ার সকল খরচ বেয়ার করার জন্য। তো এটা দিয়ে আপনি একটা এফিডেভিট করে দিবেন, তাহলে আপনার প্রিভিয়াসলি কত টাকা ছিল এটা কোনো ইস্যু না, বিকজ অফ আপনার এই টাকাটা হঠাৎ করে দিছে আপনাকে কে? আপনার প্যারেন্টস দিছে বা আপনার ভাই দিছে, সে আপনাকে পুরো খরচটা একসাথে দিয়ে দিছে। ইউরোপিয়ানরা হচ্ছে এই বিষয়গুলো বিশ্বাস করে। আমরা বাঙালিরা যেমন ফ্যামিলি নিয়ে অনেক বেশি ফ্যামিলি বন্ডিং থাকে, এদের আসলে এরকম থাকে না। এরা কি করে, ওদের ছেলে ফুটবে, ওরা হচ্ছে একসাথে টাকাগুলো দিয়ে দেয়। মনে করেন যে হ্যাঁ আমি আমার ভাইকে স্পন্সর করব, আমি ওকে পুরো টাকাটা একসাথে দিয়ে দিলাম, এই নাও তোমার 1 বছরের খরচ, তুমি এটা নিয়ে যাও,
তুমি এটা নিয়ে পড়াশোনা করো। ওরা হচ্ছে এই টাইপের মেন্টালিটির। তো সেক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্টে প্রিভিয়াসলি কোনো টাকা ছিল না, কোনো সমস্যা নেই। আপনি যদি 10-12 লাখ টাকা ডিপোজিট করে এবং ওই টাকাগুলো সোর্স অফ ফান্ড দেখাবেন এরকম যে একটা এফিডেভিট দিয়ে দিবেন, আপনার প্যারেন্টস অথবা আপনার ভাই ব্রাদার কেউ একজন আপনাকে টাকাটা স্পন্সর করছে আপনার পড়াশোনার জন্য, তাহলে ইটস ওকে, ইটস ফাইন, লজিক্যাল। তো এখন যদি বিষয়টা এরকম হয় যে আপনার এটাও করা সম্ভব না, আপনার হচ্ছে আপনার ফাদারের অ্যাকাউন্টে 6 মাসের বেশি না, বা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে 6 মাসের বেশি না, ইভেন আপনার যে অ্যাকাউন্টটা সেটাও একবারে নতুন অ্যাকাউন্ট অথবা আপনি অ্যাকাউন্টই খোলেন না, তাহলে আপনি এখন কি করবেন? তা সেক্ষেত্রে আরেকটা 3 নম্বর অপশন, আরেকটা উপায় হইতে পারে। আপনারা জানেন কিনা আমি জানি না, অনেকের কাছে বিষয়টা নতুন হইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, একটা বিষয় আপনার কাছে নতুন বলেই যে এই জিনিসটা বুয়া বা এটা একটা ফলস ইনফরমেশন এরকম না। এই পৃথিবীতে বহু জিনিস আছে যেগুলো আমরা জানি না। তো আমি যেটা জানি না বিদায় সেই জিনিস এক্সিস্ট করে না, বিষয়টা এরকম না। বাংলাদেশের ব্যাংকগুলা অনেক ওয়ে আছে, বাংলাদেশের ব্যাংকগুলো অনেক বেশি অনেক সিস্টেম করা যায় এখান থেকে। অনেক ওয়ে আছে বাংলাদেশের ব্যাংক থেকে প্রিভিয়াস স্টেটমেন্ট শোনে আমার অনেক ওয়ে আছে, বাট আপনি এগুলো ছোটখাটো কোনো অফিসারের সাথে কথা বললে সে আপনাকে এটা প্রোভাইড করতে পারবে না। আপনি যদি কোনো হাই অফিসিয়াল যে ব্যাংকে জব করে এই টাইপের কেউ যদি আপনার খাই খাতির ভাই ব্রাদার আত্মীয় স্বজন থাকে, আপনি যোগাযোগ করতে পারেন। অনেক ওয়ে আছে বাংলাদেশে আপনি স্টেটমেন্ট ম্যানেজ করার। এখন আপনি বলতে পারেন যে ভাই ওই টাইপের স্টেটমেন্ট দিয়ে কি আমার ভিসা হবে? অবশ্যই হবে, সবকিছু লিগেল, অনেক উপায় আছে। আপনি জাস্ট, আমি অত ভেঙে বলতেছি না, এরকম একটা উপায়, এরকম অনেকগুলো উপায় আছে বাংলাদেশ। সো সেটা আপনাকে একটু রিসার্চ করে বের করতে হবে। এটা পাবলিক প্লেস, আমি এখানে বলছি না, বাট সম্ভব। এটুকু মাথায় রাখবেন, আপনি একটা বিষয় জানেন না তাই বলে এই জিনিসটি পৃথিবীতে এক্সিস্ট করে না, বিষয়টা এরকম না। বাংলাদেশে বা এই ওয়ার্ল্ডে অনেক কিছু হয় যেটা হচ্ছে আমি আপনি জানি না, বাট আরেকজন কেউ একজন জানতে পারে। সো এই এই অপশনটা হইতে পারে। তো আরেকটা বিষয়, আপনার হচ্ছে ব্যাংক সলভেন্সি হচ্ছে মেইনলি আপনার হিসাব করেন যে 6,200 হচ্ছে ওদের ওয়েবসাইটে দেওয়া। তো মাথায় রাখবেন 6,200-র সাথে আপনার যে প্লেন ফেয়ার ধরেন যে 800 ইউরো বা 1,000 ইউরো, আপনি ওই টাকাটা অ্যাড করবেন। তো সেই টাকাটা অ্যাড করলে আপনার কত হয়? 7,000 বা 7,200। কখনো আপনার ব্যালেন্স যাতে 7,200-র নিচে না নামে, মানে আপনি যে অ্যামাউন্টটা দেখাচ্ছেন এটা যাতে কখনো না নামে, এটা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয়, আর আরো কিছু, এখন আপনি যে মাইগ্রেশনে অ্যাপ্লাই করছেন এখানে আরো কিছু বিষয় থাকতে পারে যে আপনার আরো কি কি কারণে রিজেক্ট হইতে পারে। তো একটা বিষয়ে ফোকাস রাখবেন, মাইগ্রেশনে কিছু ডকুমেন্ট আছে একবারে ম্যান্ডেটরি, যেমন আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, এরপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কিনতে হবে, আপনার ফুল পাসপোর্টের স্ক্যান কপি দিতে হবে, এগুলো হচ্ছে ম্যান্ডেটরি। তো এই বিষয়ে এই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই দিবেন। তবে দেওয়ার সময় মাথায় রাখবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন এজেন্সি আছে, বিভিন্ন ইন্ডিভিজুয়ালস আছে যারা হচ্ছে বলে যে হ্যাঁ আমাকে 10,000 টাকা দাও, আমি তোমার ফুল এন্ড সহ লিথুনিয়া থেকে তোমার ডকুমেন্ট ফুল লিগালাইজ করে এনে দিব। কিন্তু 10,000 টাকা দিয়ে তো আসলে একটা ডকুমেন্ট লিগালাইজেশন করা এখন সম্ভব না। মিনিমাম আপনার 15 থেকে 20,000 টাকা খরচ হবে ফর শিওর। তো এরা আপনাকে 10,000 টাকাতে কিভাবে করে দিবে? তো এটা বাংলাদেশে অনেকেই করে। তো আপনারা এই সকল 10,000 টাকার ফান্ডে পড়েন না। এটাও একটা কারণ হইতে পারে যে আপনার ফিসিসির কারণে রিজেকশন আসতে পারে। গত বছর এরকম অনেকে হয়েছে যে যারা ঢাকার বিভিন্ন এজেন্সি থেকে কাজগুলো করাইছে, পরে মাইগ্রেশনে অ্যাপ্লাই করছে, দেখলো যে এটা ফেক। কিন্তু বিএফএস ধরতে পারে না, বিএফএস হচ্ছে তার সিলটা দেখে ওদের কাজ হলো আপনি যে ডকুমেন্টগুলো নিছেন ওগুলা স্ক্যান করে মাইগ্রেশনকে পাঠিয়ে দেওয়া, এটুকুই। এখন ওরা তো এটা ভেরিফাই করতে পারে না, বিএফএস, যে আপনার এটা অথেন্টিক কিনা। এটা ভেরিফাই করতে পারে হচ্ছে লিথুয়ানিয়ান মাইগ্রেশন ডিপার্টমেন্ট, এটা ভেরিফাই করে। তো সেক্ষেত্রে ফিসিসি লিগালাইজেশন করার সময় অবশ্যই কোনো একটা অথেন্টিক সোর্স থেকে করাবেন। আপনার যদি কারোর মাধ্যমে ইউনিভার্সিটি পাঠান, ইউনিভার্সিটি অবশ্যই খবর নেবেন যে আপনার ফিসিটা ওরা পাইছে কিনা বা ওখান থেকে আসছে কিনা। একটু একটু সিকিউর থাকার জন্য একটু কেয়ারফুল থাকবেন যাতে এখানে কোনো ইস্যু না হয়। এরপর আরেকটা বিষয় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার রিজেক্ট আসতে পারে। হেলথ ইন্স্যুরেন্স সবাই লিথুনিয়ার জন্য সুইচ কেয়ার রিকগনাইজড, এবং এদের প্রাইসটা একটু কম। আপনি 1 বছরের জন্য 137 মনে হয় এই টাকা, এই ইউরো দিয়ে আপনি কিনতে পারবেন। তো সবাই সুইচ কেয়ার থেকে কিনবেন। এরকম অনেক থার্ড পার্টি কোম্পানি আছে যে হ্যাঁ তুমি ওখান থেকে কিনো 65 ইউরো দিয়ে পাবা, 70 ইউরো দিয়ে পাবা। তো এই টাইপের একটু কম টাকা বাঁচানোর জন্য এই কাজটা করেন না, সবাই সুইচ কেয়ার থেকে কিনবেন, এবং এটা ওয়েল রিকগনাইজড অন্তত লিথুনিয়া এবং ফিনল্যান্ডের জন্য। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা বিএফএস এ যাবেন, আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন। আমি বলবো কি নিবেন সেই লিস্ট আমি আপনাকে বলবো না, বা আপনি নিজে বের করেন, বা আপনি জানেন হয়তো। তো আপনি এটুকু মাথায় রাখবেন, আপনি মাইগ্রেশনের যে অ্যাপ্লিকেশন করার সময় যে ডকুমেন্টগুলো আপলোড দিচ্ছেন ঠিক সেম ডকুমেন্টগুলো আপনি বিএফএস এ নিয়ে যাবেন। যদি এক্সট্রা করে কিছু অ্যাড করতে চান আপনি করতে পারেন, তবে ভুলেও মাইগ্রেশনের যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেগুলো একটাও মিস করবেন না। যতগুলোই দিচ্ছেন ততগুলো হচ্ছে আপনি বিএফএস এ নিয়ে যাবেন এবং বিএফএস এ সাবমিট করবেন। তাহলে হচ্ছে মিস ম্যাচিং এর জন্য আপনার কোনো অসুবিধা হবে না। মিস ম্যাচিং নিয়ে একটা ইস্যু থাকে, যদি ম্যাচ না করে তাইলে হচ্ছে ওরা হয়তো ইনকোয়ারি করে বা ডিরেক্ট
ডিরেক্ট রিজেক্ট লিথুনিয়া করে না, ওরা হচ্ছে ইনকোয়ারি করে, আপনাকে আবার বিএফএস এ যাইতে হবে, বিএফএস আপনাকে আবার ডাকবে, হ্যাঁ তোমার এই ডকুমেন্টটা মিসিং, তুমি এটা নিয়ে আবার আসো, আমরা এটা আবার স্ক্যান করে পাঠাবো। তো এরকম একটা ইস্যু হইতে পারে, আপনারা এটাও একটু মাথায় রাখবেন। সো এরপরে হচ্ছে আপনার বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট, অথবা আপনি বিএফএস এর যে ডেস্টিনেশনে যাবেন। তো বাংলাদেশিদের জন্য এখন সব থেকে পপুলার ডেস্টিনেশন হচ্ছে ফিলিপাইন্স, মালয়েশিয়া, এরপরে ইন্ডিয়া আছে। তো মালয়েশিয়ার আপনারা একটু কেয়ারফুল থাকবেন। আমি রিসেন্ট ডেতে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় যে মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক বেশি স্ট্রিক্ট, কারণ মালয়েশিয়াতে বিভিন্ন বাংলাদেশের মতো বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ইন্ডিয়া এই সকল দেশ থেকে মানুষ টুরিস্ট ভিসায় গিয়ে ওখানে জব করে, থেকে যায় একবারে। তো ওরা হচ্ছে এখন এই কারণে ইমিগ্রেশন অনেক বেশি কড়াকড়ি আরোপ করে। তো সেক্ষেত্রে আপনার ওখানে যদি আপনি সঠিক ডকুমেন্ট না দিতে পারেন, আপনাকে ডিপোর্ট করে দিবে। তো অবশ্যই মালয়েশিয়া যারা যাবেন তারা সব ডকুমেন্ট নিয়ে যাবেন, ইভেন মাইগ্রেশনের পোর্টালে যে লগ ইন দিয়ে অ্যাক্সেস নিয়ে ওদেরকে দেখাইতে পারবেন, এরকম সব অ্যাক্সেস নিয়ে যাবেন। এরপরে বিএফএস যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই বিএফএস এর পোর্টালে ঢুকে আপনি ওদেরকে দেখাবেন। তো এগুলো হচ্ছে বাংলাদেশের যে এজেন্সিগুলো যারা কাজ করে, ওরা হচ্ছে স্টুডেন্ট এগুলো দেয় না। তো না দিলে আপনি যখন ফ্লাইটে গেলেন, দেখা গেলো ওই সময় ভোর 5টা, তখন আপনি এজেন্সি যারা অ্যাপ্লাই করছেন যাদের থ্রুতে, আপনি ওদেরকে অনলাইনে পাইলেন না। তো না পাইলে আপনাকে কি করলো, ডিপোর্ট করে দিল। এখন পর্যন্ত যতগুলো ডিপোর্ট হয়েছে সবগুলো এই জন্যই হয়েছে, যারা প্রপার ডকুমেন্ট দেখাইতে পারছে সবাই হচ্ছে মালয়েশিয়া যাইতে পারছে, কোনো সমস্যা হয়নি। সো এজেন্সি দিয়ে করলে হচ্ছে ওদেরকে পাওয়া যায় না। দেন হচ্ছে স্লট নিয়ে একটা বিষয়, যে আমি কি স্লট পাবো কিনা। মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে মালয়েশিয়া নট অনলি ফর বাংলাদেশি স্টুডেন্টস, মালয়েশিয়াতে আপনার অন্যান্য দেশ থেকে লোকজন আসে, যেমন পাকিস্তান থেকে আসে। পাকিস্তান কিন্তু অনেক বেশি ক্রেজি লিথুনিয়া নিয়ে। বাংলাদেশ যেমন ক্রেজি, পাকিস্তান আরো বেশি ক্রেজি, পাকিস্তানে অনেক বেশি স্টুডেন্ট বাংলাদেশের তুলনায়। তো সেক্ষেত্রে পাকিস্তানিরা হচ্ছে স্লট বুক টুক করে ফেলে, আবার বিভিন্ন দালাল লোকজন আছে, ওরা হচ্ছে স্লট আগে থেকে বুক টুক করে রাখে, অনেক সিস্টেম থাকে স্লট বুক করা। তো সেক্ষেত্রে আপনারা মালয়েশিয়া এই বিষয়গুলো এগুলো আপনারা একটু কনসার্ন থাকবেন। তো আরেকটা বিষয় হইতে পারে যে আপনি ইন্ডিয়া যাইতে পারেন। ইন্ডিয়াতে হচ্ছে আপনি যদি সকল ডকুমেন্ট ভালোভাবে দিতে পারেন, বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা, বিএফএস অ্যাপয়েন্টমেন্ট নিতে আবার আগে পেমেন্ট করতে হয়। তো যেহেতু ইন্ডিয়াতে আগে বিএফএস অ্যাপয়েন্টমেন্টের জন্য পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট অলওয়েজ অ্যাভেলেবেল, আপনি যে কোনো সময় পাবেন। লাইক আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি 2-3 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আসলে ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় না, বিকজ এদেরকে প্রথমেই পেমেন্টটা দিয়ে দিতে হয়, বিএফএস এর যে ফিটা আসে। আর এখন আপনি ইন্ডিয়ার ভিসা কিভাবে কি করবেন, ইন্ডিয়ার ভিসা আপনি যদি সঠিক ডকুমেন্ট ঠিকঠাক সব দিতে পারেন, বিএফএস অ্যাপয়েন্টমেন্ট যদি ভ্যালিড হয়, আপনি মাইগ্রেশনের পোর্টালে সব দিয়ে দিবেন, প্রিন্ট আউট করে দিয়ে দিবেন। আমি আশা করতেছি ইন্ডিয়ার ভিসা রিজেক্ট হবে না, যদি আপনি সব ডকুমেন্ট ঠিকঠাক দিতে পারেন। এরপরে হচ্ছে ওদের আইব্যাকের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো এখন অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে এই 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা দিয়ে বিভিন্ন আহ, দালালের থ্রোতে এগুলো কিনা যায়। তো আমি এটা সাজেস্ট করি না, বাট এটা আপনার ওন রিস্ক, আপনি দেখতে পারেন, এটা সম্ভব। সো আশা করতেছি আপনারা ইন্ডিয়া দেখতে পারেন। এরপরে ফিলিপাইন্স আছে, ফিলিপাইন্সে অ্যাপয়েন্টমেন্ট অলওয়েজ অ্যাভেলেবেল, এবং ওরা এখন আরেকটা নতুন অপশন করছে আপনার মাইগ্রেশনের, মানে মাইগ্রেশন যে অ্যাপ্রুভাল হয়েছে মাইগ্রিস নাম্বার, সেই মাইগ্রিস নাম্বার ছাড়াও আপনি ওদের এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যেটা হচ্ছে শুধু পাসপোর্ট নাম্বার দিয়ে। তো সেক্ষেত্রে ওদের এখানে আনলিমিটেড অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেনই। আর সামহাউ যদি ফিলিপাইন্সে অ্যাপয়েন্টমেন্ট নাও পান, আপনি ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখন ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্টটা কি, ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে দেখবেন যাদের মাইগ্রেশন অ্যাপ্রুভ হয়েছে, ওদেরকে যারা ফিলিপাইন্সের বা অন্যান্য গুলা থেকে এরকম, যে ওরা হচ্ছে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট অফার করছে, যে হ্যাঁ তুমি ওই ডেটে আসো, এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট। তো ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, আপনি ওই ডেট বাদেও ডেট চেঞ্জ করে ম্যানুয়াল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো এটা একটু ট্রিকি, বাট আমি হয়তো আরেকদিন ডিসকাস করবো এই বিষয়টা। সো আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কোনো প্যারাই হবে না, আপনারা শুধু মালয়েশিয়া হোক, ফিলিপাইন্স হোক, এরপরে ইন্ডিয়া হোক, আপনারা শুধু ভিসাটা ম্যানেজ করেন, আপনারা খুব স্মুথলি চলে যাইতে পারবেন। দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা ইউনিভার্সিটি লিগালাইজেশন করে দেয়, অ্যাকসেপ্ট ফেনিভিজা কলেজ। ফেনিভিজা কলেজ আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশন করে দিবে না, ওরা বাদে বাকি সবাই সবগুলো হচ্ছে ইউনিভার্সিটি লিগালাইজেশন করে দেয়। তো আশা করতেছি আপনাদের বিএফএস অ্যাপয়েন্টমেন্ট, অথবা আপনি যে দেশে যাবেন, ফিলিপাইন্সের ভিসা, ইন্ডিয়ার ভিসা, এগুলো নিয়ে কোনো ইস্যু হবে না। এবং ফিলিপাইন্সেও যদি আপনি বিএফএস এবং মাইগ্রেশনের সকল ডকুমেন্ট সঠিকভাবে দেখাইতে পারেন, ওরা আপনাকে ভিসা দিবে, ভিসা দিবে। সো এটা নিয়ে কোনো ইস্যু হবে না। এখন আরেকটা বিষয় আছে যে হ্যাঁ আমি এখনো অফার লেটার পাই নাই, বা আমি টিউশন ফি দিছি মাত্র, এখন আমার হাতে আছে সময় কম, সেপ্টেম্বর কয়েকদিন পর ক্লাস শুরু হয়ে যাবে, তাহলে আমি কি সঠিক সময় যাইতে পারবো কিনা। এরপরে হচ্ছে আবার এখন অনেক নতুন নতুন জটিলতা আসছে, এখন আমি কি করব, আমি কি টিউশন ফি দিব, বা নাকি টিউশন ফি রিফান্ড করে আসবো, আমি কি প্রসিডিউরে আগাবো। তো এরকম যারা আছেন তাদেরকে আমি বলবো আসলে আপনি লেট না,
ইউনিভার্সিটিগুলো অনেক ফাস্ট। যেমন আপনি যদি গত বছর 2024 সাল বা 2023 সালের কথা চিন্তা করেন, ওই সময় ওরা অফার লেটার এগুলো ইস্যু করা শুরু করছে হচ্ছে মে, জুন, জুলাই, এই 3 মাসে ওরা হচ্ছে অফার লেটার গুলো ইস্যু করছে। কিন্তু এই বছর ওরা অনেক বেশি ফাস্ট। ওরা সেই জানুয়ারি থেকে অফার লেটার ইস্যু করা শুরু করছে, কেউ কেউ ডিসেম্বর থেকে অফার লেটার ইস্যু করা শুরু করছে। তো সেক্ষেত্রে এটা ওরা ফার্স্ট, আপনি লেট না। যে সময়টুকু আছে এই সময়টুকুতে গুড এনাফ আপনার সব প্রসিডিউর করে ফেলার জন্য। তো এরপরেও যদি কারো লেট অ্যারাইভাল লাগে যে হ্যাঁ আমি যেতে যেতে সেপ্টেম্বর হয়ে যাবে, অক্টোবর হবে, নভেম্বর হবে, তো সেক্ষেত্রে আবার কি হইতে পারে? তো আমি কিছু কলেজের নাম, ইনস্টিটিউশনের নাম বলি, যেমন বিজনেস কলেজিয়া, লিথুনিয়ান বিজনেস কলেজ, তারপরে কেবিকে, ফেনিভিজা কলেজিয়া, SMK। এরা হচ্ছে মোটামুটি 1-2 মাস, 3 মাস পর্যন্ত আপনাকে কনসিডার করবে, কোনো সমস্যা হবে না। সো আপনি আপনার হাতে কিন্তু সময়, ধরেন যে সেপ্টেম্বর আছে, এখন যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, আপনার হাতে আছে 2-2.5 মাস, এবং এর পাশে আপনি আরো 3 মাস অ্যাড করে রাখতে পারেন। এই কলেজগুলোতে যারা অ্যাডমিশন পাবেন আরো 3 মাস অ্যাড করে রাখতে পারেন, আপনার হাতে সময় 5 মাস। এখন আরেকটা বিষয় হতে পারে যে আমি যদি লেটার অ্যাভেল করি তাহলে কি মাইগ্রেশন কি আমাকে ভিসা দিবে? আসলে লেটার অ্যাভেল দিয়ে মাইগ্রেশন কোনো প্যারায় নাই। ওরা হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে যদি অ্যালাউ করে, আপনার মেডিটেশন নাম্বার যদি ওরা ইস্যু করে দেয়, মাইগ্রেশন ডিপার্টমেন্টের কোনো প্যারাই নাই। ওরা হচ্ছে আপনাদেরকে অনলাইনে ক্লাস নেবে। তো সেক্ষেত্রে আসলে লেটার অ্যাভেল কোনো ইস্যুই না, আপনি দেখতে পারেন। এরপরে আমি এটার একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে SMK, SMK আমি এমনই স্টুডেন্ট দেখছি যারা 1.5 বছর পরে SMK তে গেছে। 1.5 বছর সে অনলাইনে 3টা সেমিস্টার অনলাইনে ক্লাস করছে। এরপরে হচ্ছে সে লেটার অ্যারাইভাল করছে 1.5 বছর পরে, তাও তারা অ্যালাউ করছে। এটা পুরোটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। আপনি ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যালাউ করে, আপনি যদি 1 বছর 1.5 বছর পরেও আসেন, কোনো সমস্যা নেই। SMK এরকম শত শত প্রমাণ পাবেন যে খোলাবেন 7 মাস, 8 মাস, 10 মাস। আমি একজনকে চিনি যে হচ্ছে 1.5 বছর পরে গেছে। আমি তার রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিই, যে আমাদের যে কলিগ নোমান, সেই নোমানের ফ্রেন্ড, সে হচ্ছে 1.5 বছর পরে আসছে লিথুনিয়াতে। এখন লেট অ্যারাইভাল আবার কারা অ্যাপ্রুভ করে না? যে ইউনিভার্সিটিগুলো আছে, যেমন ক্লাইফোর্ড ইউনিভার্সিটি, বিলনেস ইউনিভার্সিটি, BGTU মানে বিলনেস গার্ডেমিনাস টেকনিক্যাল ইউনিভার্সিটি, KTU, এরা হচ্ছে অনেক সময় লেট অ্যারাইভাল নিয়ে বেশি ফ্লেক্সিবল না। তো এই ইউনিভার্সিটিগুলোতে যারা আছেন তারা একটু ওদের সাথে যোগাযোগ করবেন। তবে আমার মনে হয় 1 মাস পর্যন্ত ওরা কনসিডার করবে আপনাকে। আপনি সেপ্টেম্বর পরে যদি অক্টোবর 1-2 তারিখে যান, কোনো ইস্যু হবে না। বিশেষ করে আমি বিলনেস থেকে স্টুডেন্ট, আমি জানি আমাদের এখানে 1 মাস মোটামুটি ওরা কনসিডার করে, এর বেশি করে না। তো এখন আরেকটা বিষয় যে হ্যাঁ, লিথুনিয়ার এত এত ডিফিকাল্টিস, এত সমস্যা, আমি এই সমস্যাগুলো ফেস করে আমি কেন লিথুনিয়া যাব? আমার তো আরো অন্য দেশের সাথে আমি যাইতে পারি। এখন বর্তমান যে পরিস্থিতি, যদি আপনি ইউরোপের কথা চিন্তা করেন, যেমন আমেরিকার ভিসা বন্ধ, তারপরে ইউরোপের যে দেশগুলো আছে, আপনি কোন দেশ আছে যেখানে হচ্ছে ভিসা রেশিও ভালো লিথুনিয়ার মতো? অলমোস্ট 100% ভিসা রেশিও আছে। আমি 100% বাদ দিলাম, 95% ভিসা রেশিও। আপনি দেখান তো ওয়ার্ল্ডের কোন দেশ আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে 95% ভিসা রেশিও? আমার মনে হয় না আপনি খুঁজে পাবেন। তো সেটাতে আপনি ওয়াই নট লিথুনিয়া? এদের না ডিফিকাল্টি স্পেস আপনাকে করতে হবে। আপনি এই পৃথিবীতে জন্মাইছেন ডিফিকাল্টি স্পেস করার জন্য, অসুবিধা নেওয়ার জন্য। অসুবিধা আপনাকে নিতে হবে, এই চ্যালেঞ্জেস গুলা মোকাবিলা করে আপনাকে আগে যেতে হবে। সেক্ষেত্রে আপনি রিস্ক নিতে হবে আপনাকে। আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন? মনে করেন আমি লিথুনিয়া যাবো না, ওকে আমি হাঙ্গেরি যাবো, হাঙ্গেরির ভিসা রেশিও ভালো। কিন্তু আপনাকে কে বলছে হাঙ্গেরির ভিসা রেশিও ভালো? হাঙ্গেরির ভিসা রেশিও অলমোস্ট এখন 30-40%, বাকি সব রিজেক্ট। আমি আপাতত আমার চোখে, মানে আমি আসলে লিথুনিয়াকে বড় করতেছি না, আপনারা একটু কাটাকাটি করে দেখেন, 95% ভিসা রেশিও এখনো। সো আপনারা যে সমস্যাগুলো আছে, ডিফিকাল্টিস গুলো আছে, এগুলো যদি সলভ করে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, ফর শিওর আপনি TFE পাচ্ছেন। কারণ ওরা স্টুডেন্ট নেওয়ার জন্য বসেই আছে, জাস্ট রিকোয়ারমেন্টটা একটু চেঞ্জ করছে হয়তো, আপনাকে এখন এটার সাথে অ্যাডাপ্ট করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, লিথুনিয়ার কোনো প্রবলেমই হচ্ছে মানে স্থায়ী না, সবকিছু অস্থায়ী। লিথুনিয়ার যে সমস্যা আসুক, এখন পর্যন্ত অনেক সমস্যা আসছে। যেমন গত বছর আসছে FCC লিগালাইজেশনের সমস্যা, এরপরে BFS ডেটের সমস্যা। তো FCC লিগালাইজেশন এরপর থেকে ইউনিভার্সিটি করে দিচ্ছে, BFS ডেটও ইউনিভার্সিটি দিয়ে দিছিল গত বছর। কিন্তু এই বছর থেকে BFS এ অনেক বেশি স্লট, ওরা লিথুনিয়ার জন্য অনেক অ্যাভেলেবেল স্লট রাখছে, যার কারণে আসলে BFS ডেট নিয়েও সমস্যা হবে না। এরপরে কিছুদিন আগে আরেকটা সমস্যা হয়েছে যে ফিজিক্যাল সিল নিয়ে হচ্ছে ওরা রিকোয়ারমেন্ট করছে, ওই সেই কত কাহিনী। তো কি হয়েছে? এটা সলভ হয়ে গেছে না? আমরা অ্যাডাপ্ট করে ফেলছি না? আপনারা করে ফেলছেন না? আসলে কোনো সমস্যাই স্থায়ী না। লিথুনিয়ার যে সমস্যায় আসুক, সর্বোচ্চ 15 দিন। আমি এই ভিডিও আজকে দিতেছি, আপনারা আজকে দেখেন, আজকে হচ্ছে 12 জুন। দেখেন এখন থেকে 15 দিনের মাথায় এখন যে সমস্যাগুলো আছে এগুলো সলভ হয়ে যাবে। আমার কথাটা নোট করে রাখেন। সো এই তো, লিথুনিয়ার কোনো প্রবলেমই সাস্টেন করে না বেশি দিন, এটা সলভ হয়ে যায়। ফাইনালি আপনাদেরকে আরেকটা কথা মেনশন করতে পারি আমি, সেটা হচ্ছে এই যে এতগুলো প্রবলেম, এত ডিফিকাল্টিস, আপনি এতগুলো বিষয় কিভাবে ফেস করবেন?
আপনি কিভাবে করবেন? লিথুনিয়া যে অনেক ভাই ব্রাদার আছে, অনেকে আছে আমাদের মতো, এরকম অনেকে আছে লিথুনিয়া নিয়ে কাজ করে। এরা আসলে আমি বলবো না কেউ আনকোয়ালিফাইড, মোটামুটি সবাই কোয়ালিফাইড। আপনারা আহ, এদের থেকে হেল্প নিতে পারেন, যে কারো কাছ থেকে। অন্তত এইটুকু নিশ্চিত থাকেন যে কেউ আসলে আপনার টাকা পয়সা মেরে খেয়ে চলে যাবে, লিথুনিয়াতে এরকম লোকজন নাই। যারা আছে সবাই ভালো, স্টুডেন্টকে হেল্প করে। হয়তো অনেক সময় আপনাকে পেমেন্ট করতে হয়, অবশ্যই করবেন, তার পারিশ্রমিক দিবেন আপনি। তো আপনি হয়তো ওদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তবে বাংলাদেশে যে এজেন্সিগুলো আছে এগুলো মোস্ট অফ দ্য এজেন্সি আনকোয়ালিফাইড। এরা হচ্ছে এই সমস্যাগুলো হইলে ওরা এগুলা মানে ফেস করতে পারে না, এরা বুঝে নিজেরাই বুঝে না, উল্টাপাল্টা অ্যাপ্লাই করে ফলাফল রিজেক্ট মিজেক্ট খাওয়ায়। এই যে রিজেক্ট গুলা খায়, ওগুলা কেন খায়? বিভিন্ন যে আনকোয়ালিফাইড এজেন্সির কারণে। এরা উল্টাপাল্টা বুঝে না, উল্টাপাল্টা ডকুমেন্ট সাবমিট দেয়, করে খায় রিজেক্ট, তো নাম পড়ে সবাই। তো এটা এটা পুরোটা হচ্ছে এই যে ফাও যে এজেন্সিগুলো আছে বাংলাদেশি, এদের কাজ। সো আপনারা ট্রাই করতে পারেন, মানে ট্রাই করবেন যে এগুলোকে একটু অ্যাভয়েড করতে। আর তাহলে এই সময় আমার মাথায় আর কিছু আসতেছে না বলার মতো। আর এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে, আপনারা হয়তো কমেন্ট করতে পারেন। তবে কেউ আবার ইনবক্সে নক দিয়েন না। আমি আসলে আমার ক্যান্ডিডেটদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত। মাইগ্রেশন অ্যাপ্লিকেশন, ফিলিপাইন্সের ভিসা, ইন্ডিয়ার ভিসা, ফিসিসি লিগালাইজেশন, আমার আসলে অনেক বেশি রেসপন্সিবিলিটিস। আমি আসলে আপনাদেরকে পার্সোনালি ইনবক্সে সময় দিতে পারবো না। আপনারা হয়তো কমেন্ট করতে পারেন, আমরা আপনাকে রিপ্লাই দিব। অথবা আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্টে লিখে দিন, আমি ট্রাই করবো হয়তো বা নেক্সট উইকে এরকম একটা লং ভিডিও করে আপনাদেরকে একটু কিছু সলিউশন যদি আমার মাথায় থাকে বা আমি বের করতে পারি, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই। আশা করতেছি যারা লিথুনিয়া জার্নিতে আছেন, অফার লেটার পেয়ে গেছেন, অথবা কেউ কেউ ভিসা পেয়ে গেছেন, বা অলরেডি অফার লেটার এখনো পান নাই, পাবেন। তো আমি বলবো সবাই কনফিডেন্ট থাকেন, কনফিডেন্টলি আগান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভিসা রেশিও খুবই ভালো, খুবই ভালো। তো যে এই সমস্যাগুলো আসছে সব সলভ হয়ে যাবে, আপনি সলভ করতে পারবেন, আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।